वेल ऑफ टेल्से आज স্যার আর্থার কনান ডয়েলের কল্পবিজ্ঞান কাহিনী দ্য হরর অব দ্য হাইটস অবলম্বনে দূর আকাশের আতঙ্ক। গল্পের অনুবাদ, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্প পাঠে অর্ণব ও শীর্ষেন্দু। শুনতে থাকুন আমাদের আজকের গল্প দূর আকাশের আতঙ্ক। অনেকেই হয়তো মনে করেন জয়েস আর্মস্ট্রং ফ্র্যাগমেন্ট নামের রহস্যময় পাণ্ডুলিপিটি আসলে একটি প্র্যাকটিক্যাল জোক এবং কোনো এক বিকৃত মস্তিষ্ক, বিকৃত রুচি, অর্ধন্মাদ লেখকের আকাশকুসুম কল্পনা মাত্র। তবে যারা ব্যাপারটা নিয়ে সামান্য হলেও ভাবনা চিন্তা বা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা এটা মানতে বাধ্য হয়েছেন যে লোকমুখে প্রচলিত ধারণাটা আসলে ভুল। অত্যন্ত কল্পনাপ্রবণ ব্যক্তিও এই রকম বিভৎস কিছু কল্পনা করার আগে দুবার ভাববে। আর তাছাড়া পাণ্ডুলিপিটার সাথে যে সমস্ত বাস্তব ঘটনা জড়িয়ে আছে সেগুলো তো আর অস্বীকার করা যায় না। খুব গভীরভাবে ভাবলে মনে হয় আমাদের চেনা জগৎ আর একটা বিপুলাকার অচেনা পৃথিবীর মধ্যে একটা পাতলা কুয়াশার মতো অস্বচ্ছ পর্দা রয়েছে। আর পর্দার ঠিক ওপারেই ওত পেতে আছে পদে পদে বিপদ। আমার এই লেখার পাশাপাশি আমি মূল জয়েস আর্মস্ট্রং ফ্র্যাগমেন্টের পাণ্ডুলিপিটিও তুলে দেব। শুধু এইটুকু বলবো, এই পাণ্ডুলিপির সত্যতা নিয়ে যদি কারোর মনে কোনো রকম প্রশ্ন বা সন্দেহ থেকেও থাকে, সেখানে বর্ণিত লেফটেন্যান্ট মার্টল আর মিস্টার হে কনরের রহস্যময় মৃত্যু নিয়ে কিন্তু কেউ কোনো রকম সন্দেহ পোষণ করবেন না। ঘটনাগুলো সম্পূর্ণ সত্যি এবং সকলেই তা জানেন। এই জয়েস আর্মস্ট্রং ফ্র্যাগমেন্টটা খুঁজে পাওয়া গিয়েছিল লোয়ার হেকাকের বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে। জায়গাটা কেন্ট ও সাসেক্সের সীমান্তে ওয়াইটিহ্যাম গ্রাম থেকে প্রায় মাইল খানেক পশ্চিমে। গত 15ই সেপ্টেম্বর জেমস ফ্লিন নামে একজন খেতমজুর কৃষক ম্যাথিউ ডডের ওয়াইটিহ্যামের চন্ট্রি ফার্মে কাজ করছিল। হঠাৎ তিনি দেখতে পান ক্ষেতের আলের ধারে একটা ধূমপান করার পাইপ পড়ে রয়েছে। তিনি সেটা কুড়িয়ে নেন। এর কিছুক্ষণ পরেই আর একটু এগোতে তিনি একটা ভাঙা বাইনোকুলার দূরবীন পড়ে থাকতে দেখেন। আর সবশেষে নালার মধ্যে বিছুটি পাতার ঝোপে একটা চ্যাপ্টা কাপড়ে বাঁধানো নোটবুক পাওয়া যায়। সেটার অবস্থা খুবই সঙ্গীন। পাতাগুলো সব খুলে এসছে, কয়েকটা পাতা ছড়িয়ে রয়েছে আশেপাশে। তিনি সেগুলো খুব যত্ন করে কুড়িয়ে নেন, কিন্তু প্রথম পাতা সহ কয়েকটা পাতা অনেক খুঁজেও পাওয়া যায়নি। আর ঠিক সেই কারণেই পুরো ব্যাপারটা আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। সমস্ত কাগজগুলো একত্রিত করে তিনি সেগুলো নিয়ে গিয়ে তার মনিব মিস্টার ডডকে দেন এবং মিস্টার ডড হার্টফিল্ডের চিকিৎসক ডক্টর জেইচ আর্থারটনকে দেখান। ডাক্তারবাবু কিন্তু জিনিসটা এক ঝলক দেখেই বুঝতে পারেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তৎক্ষণাৎ লন্ডন অ্যারো ক্লাবে পাঠিয়ে দেন, আর সেটা ওখানেই সংরক্ষিত রয়েছে। পাণ্ডুলিপির সামনের দুটো পাতা নেই, আবার শেষের দিকের একটা পাতার অনেকখানি ছেঁড়া। তবে তাতে পাণ্ডুলিপির মূল কাহিনী বা মর্ম কিছুই হারিয়ে যায় না। যতদূর মনে হয় শুরুর মিসিং অংশটায় খুব সম্ভবত ভদ্রলোক অর্থাৎ লেখক জয়েস আর্মস্ট্রং এর ঠিকানা, ডিগ্রি, কোয়ালিফিকেশন এই সমস্তই লেখা ছিল। তবে সেগুলো প্রয়োজন পড়লে অন্যান্য সূত্র থেকে আরামসে জেনে নেওয়া যায়। ইংল্যান্ডে সমস্ত বিমান চালকরাই তাকে এক ডাকে চেনে। বহু বছর ধরে
তাকে দেশের সবচেয়ে সাহসী, জ্ঞানী ও বুদ্ধিদীপ্ত পাইলট হিসেবে রীতিমতো শ্রদ্ধা করা হয়। তাঁর এই অনন্য সাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তার জেরেই সারা জীবনে আবিষ্কার করেছেন নানান যন্ত্রপাতি, যার মধ্যে কমন জাইরোস্কোপিক অ্যাটাচমেন্ট যন্ত্রটির নাম বিশেষভাবে উল্লেখ করতেই হয়। বলতে গেলে বিগত কয়েক দশকে উড়ানবিদ্যা বা এরোসায়েন্সে যতখানি অগ্রগতি সাধন হয়েছে, তার পিছনে এই জয়েস আর্মস্ট্রংয়ের বিশেষ অবদান রয়েছে। যাক, আবার পাণ্ডুলিপিটার কথায় আসি। পাণ্ডুলিপিটার মূল অংশটা কালি দিয়ে লেখা, পরিষ্কার মুক্তোর মতো হাতের লেখা, কিন্তু শেষের দিকের কয়েক লাইন লেখা হয়েছে পেন্সিলে, আর সেটা এতটাই তাড়াহুড়ো করে লেখা যে পড়ে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। সত্যি বলতে দেখলে মনে হয় চলন্ত এরোপ্লেনের পাইলটের সিটে বসেই লাইনগুলো লেখা। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, শেষ পাতায় আর বইয়ের মলাটের ওপর বেশ কতগুলো লালচে বাদামি রঙের দাগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে ওগুলো রক্তের ছাপ, হয় কোনো মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর রক্তের দাগ। ওই রক্তের থেকে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। তথ্যসূত্রে জানা যায় জয়েস আর্মস্ট্রং বিগত কয়েকদিন যাবৎ নিয়মিত জ্বরে ভুগছিলেন। অনেকেরই ধারণা হয়েছিল উনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। জয়েস আর্মস্ট্রং সম্বন্ধে কয়েকটা কথা এই মর্মে বলে নেওয়া প্রয়োজন। তার খুব কাছের কিছু বন্ধু ও সহকর্মীদের বয়ান অনুযায়ী এই ভদ্রলোক নাকি বেশ ভাবুক প্রকৃতির একজন মানুষ ছিলেন। অবসর সময় নাকি কবিতা টবিতাও লিখতেন। পাশাপাশি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও তার দক্ষতা ছিল অসাধারণ। সারা জীবন আয় সঞ্চয় করে তিনি প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন। সেই টাকার বহুলাংশই ব্যয় হতো তার নিজের বৈজ্ঞানিক শখের পিছনে। তার নিজেরই প্রায় 4টে ব্যক্তিগত এরোপ্লেন ছিল। সবাই বলে গত 1 বছরে তিনি নাকি প্রায় 170টা ফ্লাইট চালিয়েছেন। বয়স হয়ে আসার কারণে তিনি অবসর নেওয়ার কথাও ভাবছিলেন। কয়েকদিন ধরে নাকি কেমন একটু খিটখিটে হয়ে যাচ্ছিলেন। লোকজনের সাথে বিশেষ মিশতেন না বা কথাবার্তা বলতেন না। ওনার বিশ্বস্ত বন্ধু ক্যাপ্টেন ড্যাঙ্গারফিল্ড জানিয়েছেন ইদানিং নাকি তার অদ্ভুত আচরণগুলো বেশ একটু বেড়ে গিয়েছিল। এরোপ্লেনেও নাকি পকেটে একটা কাটকান নিয়ে উঠতেন। সবাই আড়ালে এটা নিয়ে হাসাহাসি করত। তাছাড়া লেফটেন্যান্ট মার্টলের অস্বাভাবিক মৃত্যুটাও তার মনে খুব গভীর একটা প্রভাব ফেলেছিল। মার্টল উচ্চতায় প্লেন চালানোর বিশ্ব রেকর্ড করতে যাচ্ছিলেন। প্রায় 30,000 ফুট উচ্চতা থেকে তার বিমান ভেঙে পড়ে। ব্যাপারটা লিখতেও গা কেমন শিউরে উঠছে। মার্টলের দেহটা পাওয়ার পর দেখা যায় তাঁর দেহের পুরোটা মোটামুটি ঠিক থাকলেও মাথাটা নেই। নেই মানে মাথার কোনো চিহ্নই নেই। দেখলে মনে হয় মাথাটা যেন কেউ নিপুণভাবে ধারালো কোনো অস্ত্র দিয়ে কেটে নিয়েছে। এরপর থেকে যখনই বিমান চালকদের কোনো রকম সম্মেলন হতো, জয়েস আর্মস্ট্রং অদ্ভুত হেসে সকলকে বলতেন, প্রশ্ন একটাই, মার্টলের মাথাটা কোথায় গেল? সেদিন সন্ধ্যায় সলসবেরি প্লেইনের ফ্লাইং স্কুলে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। খাওয়া দাওয়ার পর যখন সকলে বসে গল্পগুজব করছিলেন, তখন জয়েস আর্মস্ট্রং হঠাৎ সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন যে আকাশে উড়ন্ত অবস্থায় একজন পাইলটের জন্য সবচেয়ে বিপজ্জনক বাধা কি হতে পারে। প্রত্যেকের ব্যক্তিগত মতামত জানতে চাইলেন তিনি।
নানা জনে নানা রকম মন্তব্য করল। কেউ বলল এয়ার পকেট, কেউ বলল যান্ত্রিক গোলযোগ, কেউ বা বলল অনেক সময় প্লেনে ওভার ব্যাংকিং হলে বিপদ হতে পারে। জয়েস সকলের মতামত খুব মন দিয়ে শুনলেন, কিন্তু নিজে কোনো মতামত দিলেন না, শুধু একবার কাঁধ ঝাঁকালেন। তবে এটা সবাই বেশ বুঝতে পারল যে তিনি অন্য কারোর সাথেই সহমত পোষণ করেন না। তার সম্পূর্ণ অন্তর্ধানের পরে খোঁজখবর করে দেখা যায় বেশ কিছু জরুরি ব্যক্তিগত কাজ তিনি বেশ তাড়াহুড়ো করে সেরে রেখে গেছেন। সম্ভবত উনি বুঝতে পেরেছিলেন তার খুব বিপদ আসতে চলেছে। আর কোনো রকম কথা বাড়াবো না, রক্তে মাখা সেই নোটবুকের পাতাগুলোই এবার তুলে ধরলাম। আপনারা নিজেরাই বিচার করুন। 10ই সেপ্টেম্বর। সেদিন সন্ধ্যায় রাইমসে কসলি আর গুস্তাভ রেনল্ডের সঙ্গে ডিনার করলাম। কিঞ্চিত কথাবার্তায় বুঝলাম বায়ুমণ্ডলের উপরি অংশে যে ভয়ানক বিপদ লুকিয়ে আছে সেই সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। আমি যদিও আমার নিজের ধারণা বা বক্তব্য ওদের সামনে প্রকাশ করিনি, কিন্তু আলোচনার মাধ্যমে বেশ অনেকখানি আভাস দিয়েছিলাম। ওদের যদি আরেকটু বেশি অভিজ্ঞতা এবং কল্পনা শক্তি থাকতো, তবে ওরা ঠিক বুঝতে পারত আমি কি বলতে চাইছি। কিন্তু ওই যে আজকাল মানুষ শুধু কি করে বড় বড় বিশ্ব রেকর্ড করবে বা বড় বড় খবরের কাগজে নাম তুলবে, এই নিয়েই বেশি আগ্রহী। কোনো বিষয় নিয়ে বিশদে ভাবতে এরা ভুলে গেছে। আর তাছাড়া এরা কেউ কোনোদিন 20,000 ফুটের বেশি উচ্চতায় উঠতেই পারেনি। আর বলাই বাহুল্য, আমাদের পেশায় 20,000 ফুট কোনো উচ্চতাই নয়। বহু মানুষ বেলুনে চড়ে বা পর্বত আরোহণ করে এর থেকে বেশি উচ্চতায় উঠেছেন। আর যে বিপদের কথা আমি বলছি তা প্রত্যক্ষ করতে গেলে আরও অনেকখানি উপরে ওঠা প্রয়োজন। উড়োজাহাজ বস্তুটি আমাদের সভ্যতায় এসেছে তাও প্রায় বছর 20 হয়ে গেল। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, যে বিপদের কথা আমি বলছি তা এতদিন পর্যন্ত কেউ টের পায়নি কেন? উত্তরটা খুব সহজ। আগেকার দুর্বল ইঞ্জিনে এতখানি উচ্চতায় ওঠা কখনোই সম্ভব ছিল না। 100 হর্স পাওয়ারের নোম বা গ্রিন মডেলের প্লেনই সমস্ত রকম প্রয়োজনের পক্ষে যথেষ্ট বলে মনে করা হতো। আর উড়ানও এত ঘন ঘন ছিল না। সেখানে এখন এসেছে 300 হর্স পাওয়ারের ইঞ্জিন। ফলে আরো বেশি উপরে ওঠা এখন যেমন সহজ তেমনই স্বাভাবিক। এখনো মনে পড়ে আমাদের যৌবনে গ্যারস নামে একজন ভদ্রলোক 19,000 ফুট উচ্চতায় উঠে বিশ্ব রেকর্ড করেছিলেন। আল্পস পর্বতমালার উপর দিয়ে উড়ে যেতে পারাকে একটা বিশাল ব্যাপার মনে করা হতো তখন। এখন তো ওই উচ্চতায় ওঠা নেহাত ছেলে মানুষের ব্যাপার। আগে বছরে একটা হাই ফ্লাইট হতো, এখন হয় বছরে প্রায় 20টা। আর সবকটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করা হয়। আজকাল অহরহ সবাই 30,000 ফুট উচ্চতায় উঠছে। আর একমাত্র ঠান্ডা লাগার ধাত বা হাঁপানির অসুখ না থাকলে কারোর কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু এতে কি প্রমাণ হয় উপরে কোনো বিপদ নেই? একদমই না। কথায় আছে, সারা জীবনে তুমি একটাও বাঘ না দেখে থাকতে পারো, কিন্তু তাই বলে এটা তো সত্যি নয় যে বাঘের কোনো অস্তিত্বই নেই। যদি কখনো দুর্ভাগ্যক্রমে তুমি কোনো অরণ্যে গিয়ে পড়ো, তাহলে তুমি বাঘের সামনে পড়ে যেতেই পারো এবং তার শিকারেও পরিণত হতে পারো। বায়ুমণ্ডলের উপরের অংশেও এরকম কিছু অরণ্য রয়েছে, আর সেখানে তথাকথিত বাঘের থেকেও আরো ভয়ানক কিছু বাস করে। আমার বিশ্বাস
কালে দিনে সকলেই এর কথা জানতে পারবেন এবং এই সমস্ত অরণ্যের সঠিক মানচিত্রও তৈরি হবে। এই মুহূর্তে আমি এরকম দুটো এয়ার জাঙ্গলের নাম করতে পারি। একটা রয়েছে ফ্রান্সের পৌবিয়াহুইটস অঞ্চলের ঠিক উপরে, আর আরেকটা রয়েছে এখানে আমার ওয়েলশায়ারের এই বাড়ির ঠিক মাথার উপর। আর যদি আমার অনুমান সঠিক হয়ে থাকে তবে ঠিক এইরকমই তৃতীয় একটা অরণ্য রয়েছে জার্মানির হামবার্গ ওয়াইসবাডেন অঞ্চলের উপরে। কয়েকজন বিমান চালকের অন্তর্ধানের ঘটনাতেই আমার মনে প্রথম সন্দেহটা দানা বাঁধে। সকলে যদিও বলেছিল ওরা সমুদ্রে পড়ে গেছে, কিন্তু আমি এই অভিমতে একেবারেই সন্তুষ্ট হতে পারিনি। প্রথম ঘটনাটা ঘটে ফ্রান্সে, বৈমানিক ভ্যাভিয়ারের সঙ্গে। বায়োনের কাছে ওর প্লেনটা খুঁজে পাওয়া গেলেও মৃতদেহের কোনো হদিশ কিন্তু পাওয়া যায়নি। তার পরের ঘটনাটা ঘটে ব্যাক্সটারের সঙ্গে। ওর মৃতদেহও পাওয়া যায়নি, শুধু প্লেনের কিছু টুকরো এবং যন্ত্রাংশ খুঁজে পাওয়া যায় লেইসেস্টারশায়ারের অরণ্যে। অ্যামসবেরির জনৈক ডক্টর মিডলটন ব্যাক্সটারের ফ্লাইটটাকে শেষবারের জন্য দেখেন। এই ভদ্রলোকের টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ করার বাতিক ছিল। তিনি বলেছেন মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি ব্যাক্সটারের প্লেনটাকে তার টেলিস্কোপে দেখতে পেয়েছিলেন। বিমানটা নাকি অস্বাভাবিক উঁচুতে উঠছিল। হঠাৎ করে সেটা অদৃশ্য কিছুর ধাক্কায় অনুভূমিক অবস্থা থেকে উপরে নিচে সোজা হয়ে যায়, আর তারপরই হারিয়ে যায় মেঘের অন্তরালে। সেই শেষ। খবরের কাগজে ব্যাপারটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল ঠিকই, কিন্তু রহস্যের তেমন কোনো সুরাহা হয়নি। ঠিক একই রকম আরো অনেকগুলো ঘটনা ঘটে, আর শেষমেশ ঘটে হেই কনরের মৃত্যুর ঘটনাটা। আবারও হাজারো কাগজে লেখালেখি, জল্পনা কল্পনা, অথচ একবারও বিষয়টার গভীরে গিয়ে খতিয়ে দেখার কোনো চেষ্টা দেখলাম না। কতখানি উচ্চতা থেকে যে তিনি মাটিতে পড়েছিলেন সেটা সঠিক বলা যায় না। তার প্লেনটা হঠাৎ করে খুব দ্রুত গতিতে মাটির খুব কাছাকাছি নেমে আসে, তারপর কোনো মতে সেটা নামে তাদের নিজস্ব এয়ারফিল্ডের মধ্যেই। এইরকম জরুরি অবতরণকে আমরা ফ্লাইটের ভাষায় বলি ভল প্লান। তো এই ভল প্লান ঠিক পরেই পাইলটের সিটে বসা অবস্থাতেই কনরের মৃত্যু হয়। ডাক্তারি পরীক্ষায় তার মৃত্যুর কারণ কি বেরোলো? হার্টের অসুখ। রাবেশ। হেই কনরের হৃদযন্ত্র আমার মতোই সতেজ এবং সচল ছিল। ওর মৃত্যুর মুহূর্তে ওকে দেখেছিল আরেকজন পাইলট এবং ওর বন্ধু ভেনেবলস। সে বলেছে কনরের মুখে নাকি একটা চরম আতঙ্কের ছায়া ছিল। মনে হচ্ছিল ও কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। ভেনেবলস বারবার বলেছে কনর আতঙ্কেই মারা গেছে, কিন্তু কি দেখে যে ও ওই রকম ভয় পেয়েছিল তা কারোরই বোধগম্য হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে জড়ানো কণ্ঠে কনর নাকি কিছু একটা বলে উঠেছিল। সেটা শুনে ভেনেবলসের মনে হয় ও বলেছে মনস্ট্রাস। ইনকোয়েস্টে অবশ্য এর পরিপ্রেক্ষিতে কিছুই পাওয়া যায়নি, কিন্তু আমি সম্ভবত বুঝতে পেরেছি কনর কি বলেছিল। মনস্ট্রাস নয়, বরং ও বলেছিল মনস্টার্স, দানব। আর হ্যাঁ, কনর সত্যি আতঙ্কেই মারা গেছে। তারপর এলো মার্টলের ঘটনাটা। আপনাদের বিশ্বাস হয় যে উপর থেকে মাটিতে পড়ার কারণে
একটা মানুষের মাথা ওই রকম নিখুঁতভাবে ধর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে? হ্যাঁ, কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হতে পারে, কিন্তু আমি নিশ্চিত মার্টলের ক্ষেত্রে এইরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। আর পোশাকের ওপর গ্রিজের মতো যে চ্যাটচ্যাটে জিনিসগুলো লেগেছিল, তার কি ব্যাখ্যা? ইনকোয়েস্টে তো কেউ একজন বলল যে ওর সারা শরীর নাকি গ্রিজের মতো কিছু একটা লেগে পিচ্ছিল হয়েছিল। অথচ আমি অবাক হয়ে গেলাম, এই বিষয়টা নিয়ে কেউ কোনো মাথাই ঘামালো না। তবে আমি কিন্তু মাথা ঘামিয়েছি। বেশ অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করেছি বিষয়টা নিয়ে। ইতিমধ্যে 3 বার চেষ্টা করেছি খোঁজ নেবার, কিন্তু 3 বারের একবারের উড়ানেও খুব বেশি উচ্চতায় উঠতে পারিনি। সাথে আমার শটগানটা নিয়ে গিয়েছিলাম বলে ড্যাঙ্গারফিল্ড কি হাসাহাসি না করলো। কিন্তু এখন আমার কাছে একটা নতুন প্লেন এসেছে, খাসা জিনিস। 170 রোবো ইঞ্জিনের একটা পল ভেরোনা, যেমন মজবুত তেমনি হালকা। এতে করে 30,000 ফুট উচ্চতায় ওঠা কোনো ব্যাপারই না। আগামীকালই ওটায় চড়ে আমি উপরে উঠব। সেখানে পৌঁছে হয়তো আমাকে অনেক কিছুরই সম্মুখীন হতে হবে। ব্যাপারটা খুবই বিপজ্জনক, সন্দেহ নেই, কিন্তু বিপদ কখন হয় না। কেউ যদি বিপদের মুখোমুখি হতে ভয় পায়, তাহলে বলবো তার এই বিমান চালানোর পেশাতেই আসা উচিত নয়। কালকের অভিযানের পর আমি নিশ্চিতভাবে জানতে পারবো বায়ুমণ্ডলের উপরের স্তরে ঠিক কি আছে। যদি ফিরে আসি, তাহলে বলা যায় বেশ একজন সেলিব্রিটি গোছের কেউ হয়ে উঠব। আর যদি ফিরে না আসি, তবে এই নোটবুক দেখে সবাই জানতে পারবে আমি কি উদ্দেশ্যে আকাশে উঠেছিলাম এবং কেন আমি ফিরে আসিনি। তবে হ্যাঁ, একটাই অনুরোধ, আমার মৃত্যু নিয়ে অযথা দুর্ঘটনা বা রহস্যের গল্প বানাবেন না, প্লিজ। সেপ্টেম্বর। এই নতুন মনোপ্লেনটার সুবিধা হলো আবহাওয়া যতই স্যাঁতস্যাঁতে থাকুক না কেন, এটাতে সেই কারণে কোনো রকম বাড়তি এয়ার প্রেশারের সৃষ্টি হয় না। তাছাড়া ভিতরের অন্যান্য যন্ত্রপাতিগুলোও বেশ উন্নত মানের। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে যাওয়া বা লেভেল ব্রেক হওয়ার কোনো ভয় নেই। আজও আমি সাথে করে আমার শটগানটা নিয়ে নিলাম, সাথে ডজন খানেক টোটা। আমার কীর্তিকলাপ দেখে আমাদের মেকানিকের মুখটা যা হয়েছিল তা বলার মতো নয়। আমার পরনে বেশ মোটা কাপড়ের একটা ওভারঅল স্যুট, পায়ে একজোড়া প্যাডেড বুট, মাথায় একটা স্টর্ম ক্যাপ আর চোখে গগলস। সাধারণ উড়ানের জন্য এসব পোশাক তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু আমি যেখানে উঠব সেটা তো হিমালয় পর্বতমালার থেকেও উঁচুতে, তাই সমস্ত প্রিকশন নেওয়াটা প্রয়োজন। ও আর হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার সাথে নিতে কিন্তু আমি ভুলিনি, কারণ ওই উচ্চতায় খালি হাতে ওঠা নেহাত আহাম্মকি। ইঞ্জিন স্টার্ট করতেই প্লেনটা নড়ে চড়ে উঠল। তারপর মসৃণভাবে ধীর গতিতে মাটি ছেড়ে উঠে পড়ল। ইঞ্জিনটাকে একটু ওয়ার্ম আপ করার জন্য আমি প্রথমে আমার বাড়ি এবং তার সংলগ্ন জমির উপর দিয়ে বেশ কয়েকবার চক্কর কাটলাম। তারপর ধীরে ধীরে উঠতে লাগলাম উঁচুতে। 8 থেকে 10 মাইল গতিতে খুব নিয়মিত হারে আমি উঠতে লাগলাম। তারপর প্লেনের সামনের দিকটা একটু তুলে ধরতেই সেটা পাক খেয়ে উপরের মেঘের রাজ্যের দিকে এগোতে লাগলো। উচ্চতাজনিত কারণে যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য এইভাবে ধীরে ধীরে ওঠাই নিয়ম। সেপ্টেম্বর মাস, বাতাসের মধ্যে যেন একটা হালকা ভিজে ভাব। মনে হচ্ছিল
হঠাৎ করে 2-1 পশলা বৃষ্টি নামতে পারে। মাঝে মধ্যে দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা হাওয়া দিচ্ছিল, আর তাতে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব ঘিরে ধরছিল আমায়। মেঘের কাছাকাছি পৌঁছতেই প্রবল বৃষ্টি ঘিরে ধরল আমার প্লেনটাকে। অজস্র তীরের ফলার মতো বৃষ্টির ফোঁটা আছড়ে পড়তে লাগলো আমার মুখের উপর। চোখের গগলস ঝাপসা হয়ে গেল। উপায়ান্তর না দেখে আমি স্পিড কমিয়ে দিলাম। তারপর খুব মেপে উঠতে লাগলাম মেঘের মধ্যে দিয়ে। কিন্তু বুঝলাম এভাবে ওঠা সম্ভব নয়, কারণ যত উঠছি ততই ঠান্ডার কারণে বৃষ্টির ফোঁটা ক্রমশ শিলে পরিণত হচ্ছে। তারই মধ্যে দেখলাম আমার প্লেনের একটা এয়ার সিলিন্ডার ঠিকমতো কাজ করছে না। আমি ফুট 10 নেমে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টির তোড়টা একটু কমার পর আবার আমার আরোহণ শুরু হলো। বৃষ্টির কালো মেঘ কাটিয়ে যখন আরো উপরে উঠতে পারলাম, তখন সকাল 9:30। নিচে বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা বিস্তীর্ণ সলসবেরি প্লেন। 1000 ফুট মতন উঁচুতে কয়েকটা ছোটখাটো প্লেন উঠছে। এখান থেকে সেগুলোকে দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট কতগুলো বাবুই পাখি। এমন সময় হঠাৎ একটা ধূসর মেঘের চাদরে আমার নিচের দৃশ্যপট ঢাকা পড়ে গেল। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভিজে বাষ্পের ঝাপটা এসে লাগলো আমার মুখে। তাপমাত্রা নেমে গেল বেশ কয়েক ডিগ্রি। কিন্তু এখন আমার বিশেষ চিন্তা নেই, কারণ আমি ইতিমধ্যেই অনেকটা উপরে উঠে এসেছি। যেখানে বৃষ্টি বা ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা থাকে, সেখান থেকে এখন আমি অনেকটা উপরে। চারপাশের মেঘটা লন্ডনের ধোঁয়াশার মতোই ঘন আর অন্ধকার। না, এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর দরকার। আমি টেক অফ গিয়ারটায় টান দিতেই আবার প্লেনের সামনের অংশটা উঁচু হলো। কিন্তু দেখলাম উপরে ওঠার বদলে আমি নিচে নেমে যাচ্ছি। এরকম কেন হচ্ছে? বুঝলাম মেঘের ভিজে বাষ্পে প্লেনের ডানা অস্বাভাবিক রকমের ভারী হয়ে গেছে, আর সেই জন্যই বাতাসের চাপ কাটাতে পারছে না। আমি আবারও প্লেনটাকে লেভেলে এনে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। মিনিট 15 রীতিমতো যুদ্ধ করার পর আবার কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশে এসে পড়লাম। যাক, প্রথম গাঢ় মেঘের স্তর কেটে গেছে। এবার মাথার ওপর সাদা পেজা তুলোর মতো মেঘ। আমার মাথার ওপর একটা বিরাট সাদা আকাশের ছাদ, আর নিচে আবছা হয়ে আসা কালচে পৃথিবীর মাঝখানে এখন আমি একা, সম্পূর্ণ একা। একবার একটা ছোট্ট পাখির ঝাঁক আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। তাদের মিলিত কলতান আমার কানে যেন একটা মধুর সঙ্গীতের মতো শোনালো। আর একটু উঠলে তো আর কোনো পাখিও দেখতে পাবো না। আমি খুব একটা ভালো পাখি চিনি না, তবে মনে হয় এগুলো টিল। মানুষের মতো একটা প্রাণীও আজকাল আকাশে উড়তে শিখেছে দেখে ওরা যেন বেশ একটু অবাক হলো। নিচে জমে থাকা মেঘের প্রান্তর যেন ক্ষণে ক্ষণে প্রেক্ষাপট বদলাচ্ছে। কখনো সেখানে ঘূর্ণি তৈরি হচ্ছে, কখনো বা তার ফাঁক দিয়ে নিচের সবুজ পৃথিবী চোখে পড়ছে। একবার দেখতে পেলাম অনেক নিচ দিয়ে একটা বাইপ্লেন উড়ে গেল। সম্ভবত ওটা ব্রিস্টল আর লন্ডনের মাঝে সকালের চিঠিপত্র আর খবরের কাগজ নিয়ে যাচ্ছে। আরো প্রায় আধ ঘন্টা পরে উপরের মেঘের স্তরের নিচের অংশটা স্পর্শ করলাম আমি। পশ্চিম দিক থেকে একটা হাওয়া ক্রমশ বেড়েই চলেছে।
যন্ত্রে দেখলাম সেই হাওয়ার বেগ ঘন্টায় প্রায় 28 মাইল। উচ্চতার যন্ত্র যদিও দেখাচ্ছে আমি মাত্র 9000 ফুট উঠেছি, কিন্তু এরই মধ্যে আমার বেশ ঠান্ডা লাগছে। ইঞ্জিন ঠিকঠাকই কাজ করছে, সিলিন্ডারের প্লাগটাও চেপে দেওয়ার কারণে এখন সবকিছু একদম পারফেক্ট। মেঘের স্তরটা যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ঘন, তবুও অবশেষে সেটা পাতলা হয়ে এলো। আমার সামনে এখন একটা সোনালি কুয়াশার স্তর, আর সেটা কাটতেই আমি এসে পড়লাম মেঘমুক্ত নীল আকাশের বুকে। মাথার উপর উজ্জ্বল জ্বলন্ত সূর্য, চারপাশে শুধু নীল আর নীল, তার মধ্যে একটা উজ্জ্বল রূপলি আভা। ব্যারোগ্রাফে দেখলাম 12,800 ফুট উপরে উঠেছি। আমি আমার সমস্ত মনোযোগ একত্রিত করে আরো ওপরের দিকে উঠতে লাগলাম। তবে একটা জিনিস বুঝলাম, যত উচ্চতা বাড়ে ততই কম্পাসের কার্যক্ষমতা নষ্ট হয়। তাই তখন সূর্য আর বাতাসের গতিবিধি একমাত্র দিশারি। আমার ধারণা ছিল আরো একটু উপরে উঠলে হয়তো বাতাসের গতিবেগ সামান্য কমবে, কিন্তু তা তো হলোই না, বরং তা উত্তরোত্তর বেড়েই চলল। আমার এত মজবুত প্লেনেরও কলকবজাগুলো একবার আর্তনাদ করে উঠল। আমি আবারও একটা পাক দিয়ে প্লেনটাকে লেভেল করার চেষ্টা করলাম। এখানেই যদি এভাবে আটকে যাই তাহলে কখনোই তো আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমার স্থির বিশ্বাস ওয়েল্টশায়ারের ঠিক উপরেই সেই এয়ার জাঙ্গল রয়েছে। 19,000 ফুট উচ্চতায় পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল। বাতাসের গতিবেগ এতটাই বেড়েছে যে আমার প্রতি মুহূর্তে আশঙ্কা হতে লাগলো প্লেনের ডানাগুলো যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে বেরিয়ে যাবে। আর এই হাওয়ায় প্যারাশুটও কতখানি কাজ করবে সন্দেহ আছে। তবুও 7-5 ভেবে প্যারাশুটটাকে কোমরের বেল্টের সঙ্গে বেঁধে নিলাম। তবে বিপদ সেরকম কিছু ঘটল না। আমার মজবুত প্লেনটা সমস্ত বাধা বেশ শক্ত হাতেই সামলে নিল। মেঘের সমুদ্রটাও এখন এত নিচে নেমে গেছে যে মনে হচ্ছে একটা হালকা ধূসর রঙের কম্বলে গোটা পৃথিবীটাকে মুড়ে ফেলা হয়েছে। আমার কানে শুধু হাওয়ার তীব্র গুনগুনানি। কিন্তু এমন সময় হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমার চারপাশের হাওয়ায় অজস্র দানবাকৃতি ঘূর্ণি তৈরি হতে লাগলো। এর কথা আমি শুনেছি, কিন্তু নিজে কখনো প্রত্যক্ষ করিনি। ফরাসি ভাষায় একে বলে তোখবেলন। আমি কিছু ভালো করে বুঝে ওঠার আগেই এই ঘূর্ণিগুলোর একটা ঠিক মাঝখানে গিয়ে পড়লাম। সেই ঘূর্ণির টানে আগামী 1-2 মিনিট ধরে প্লেনটা এত জোরে পাক খেলো যে আমি প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। আর তারপরেই তৈরি হলো একটা এয়ার পকেট। প্লেনটা উপর থেকে একটা ভারী পাথরের মতো ঝপ করে নেমে এলো প্রায় 1000 ফুট। ভাগ্যিস আমার সিট বেল্টটা শক্ত করে বাঁধা ছিল, তাই আমি প্লেন থেকে ছিটকে বেরিয়ে যাইনি। কিন্তু ওই প্রবল ঝাঁকুনি আর শকে আমার দম বন্ধ হয়ে এলো। কোনো রকমে আমার সামনের ড্যাশবোর্ড কনসোলটাকে আঁকড়ে ধরে আমি ঝুলে রইলাম। প্রায় 1000 ফুট নিচে পড়ার পরে হঠাৎ পড়ার গতি কমে এলো। আমি তৎক্ষণাৎ একপাশে কাত হয়ে লেভেলিং গিয়ারে টান দিলাম। প্রায় উল্টে যাওয়া প্লেনটাকে কোনো রকমে লেভেলে আনলাম। তারপর আবার উপরে ওঠার চেষ্টা করতে লাগলাম। দুটো ঘূর্ণির মাঝের ফাঁকা অংশটা দিয়ে দ্রুত প্লেনটাকে বার করে নিয়ে এলাম।
অবশেষে আমি সমস্ত হাওয়ার দাপটের ঊর্ধ্বে এমন একটা স্তরে এসে পড়লাম যেখানে হাওয়ার বেগ প্রায় নেই বললেই চলে। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফুট। দেখলাম এবার যত উঠছি বাতাসের বেগ আরো কমছে, কিন্তু একই সঙ্গে কিছু সমস্যাও তৈরি হলো। ঠান্ডাটাও বাড়ছে পাল্লা দিয়ে, আর বাতাসের চাপ এতটাই কমে যাচ্ছে যে প্লেনের ভারসাম্য রক্ষা করাই মুশকিল। মাথার মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব করলাম, গাটা কেমন যেন গুলিয়ে উঠছে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে আসার ফলে এরকম নজিয়া হওয়া খুবই স্বাভাবিক। এই প্রথমবার আমি অক্সিজেনের সিলিন্ডারের ঢাকনা খুলে মুখের কাছে ধরলাম, যেন এক নতুন জীবন প্রবাহ আমার শ্বাসনালী দিয়ে ভিতরে নেমে গেল। মুহূর্তে শরীর চনমনে হয়ে উঠল। খুশি মনে আমি আরো উপরের পথে রওনা দিলাম। অনেকের হয়তো মনে হতে পারে যে এতখানি উচ্চতাতেও আমার শ্বাসকষ্ট অপেক্ষাকৃত কম হলো কেন। এই প্রশ্নের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আমার কাছে আছে। 1862 সালে বেলুনে চড়ে আকাশে ওঠার সময় অভিযাত্রী গ্লেশিয়ার এবং কক্সওয়েলের প্রবল শ্বাসকষ্ট উপস্থিত হয়। তখন তারা প্রায় 30,000 ফুট উচ্চতায় উঠেছিলেন, কিন্তু ঘটনাটা হলো তারা আকাশে উঠেছিলেন একেবারে সোজাসুজি ভূপৃষ্ঠের সঙ্গে সমকোণে। তার ফলে পরিবর্তিত বাতাসের চাপের সঙ্গে তারা মানিয়ে নেবার কোনো সুযোগ পাননি। অন্যদিকে আমি উঠেছি এরোপ্লেনে, ধীরে ধীরে একের পর এক স্তর ভেদ করে। ফলে আমার কষ্টটা অনেকটাই কম হয়েছে। আমার শরীর প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। প্লেনের থার্মোমিটারে এখন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। আমি এখন ভূপৃষ্ঠ থেকে 7 মাইলেরও বেশি উঁচুতে। হাওয়ার চাপ কমে যাওয়ায় আমার প্লেনের উপর বাতাসের সাপোর্ট খুবই কমে গেছে। বাধ্য হয়ে প্লেনের মুখটাকে একটু নিচু করলাম আমি। আপাতত অপেক্ষাকৃত কম খাড়াই পথে আমাকে উপরে উঠতে হবে। যতই শক্তিশালী ইঞ্জিন হোক না কেন, তারও তো একটা সহ্যের সীমা আছে। তারপর দেখলাম একটা স্পার্কিং প্লাগ হঠাৎ গন্ডগোল করছে। আমার বুকের মধ্যে একটা আশঙ্কা জেগে উঠল। এত চেষ্টা করেও কি শেষে ব্যর্থ হব? এমন সময় আমার আরেকটা অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। আমার প্লেনের ঠিক পাশ দিয়ে একটা ধোঁয়ার কুণ্ডলি জড়ানো আগুনের গোলা যেন সাঁই করে বেরিয়ে গেল। তারপর কিছু দূর গিয়ে প্রবল বিস্ফোরণে চারিদিকে ফেটে পড়ল। এক মুহূর্তের জন্য আমি বিভ্রান্ত হয়ে গেলেও পরক্ষণেই বুঝলাম ওটা একটা উল্কা, মেটিওরাইট। অন্তরিক্ষ থেকে গ্রহাণুর টুকরো অনেক সময় আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে ছুটে আসে, তারপর বায়ুমণ্ডলের ঘর্ষণে এভাবেই পুড়ে ছাই হয়ে যায়। যেগুলো ধ্বংস হয় না সেগুলো আছড়ে পড়ে ভূপৃষ্ঠের উপর নানান স্থানে। তবে সেরকম ঘটনা খুবই বিরল। ভাগ্যিস এই বায়ুমণ্ডল ছিল। আমি যখন প্রায় 40,000 ফুটের কাছাকাছি পৌঁছলাম তখন এরকম আরো দুটো উল্কাপাত ঘটল। আমাদের মতো পাইলটরা যারা এরকম উঁচুতে ওঠে তাদের জন্য এটা সত্যি একটা নতুন বিপদ। ব্যারোগ্রাফের কাঁটা যখন 41,000-এর ঘর ছুঁল তখন বুঝলাম আমি আর উঁচুতে উঠতে পারবো না। আমি শারীরিকভাবে তেমন কাহিল হইনি ঠিকই, কিন্তু আমার প্লেন আর চাপ নিতে পারবে না। এমনিতেই বাতাসের চাপ কম হওয়ার ফলে লেভেল রাখা যাচ্ছে না।
ফলে ইঞ্জিনে আরো বেশি চাপ পড়ছে। আর তার উপর ওই যে বললাম স্পার্ক প্লাগের গন্ডগোলটা, ওটা না থাকলে হয়তো আরো 1000 ফুট মেরে কেটে ওঠা যেত। তাছাড়া এখন আমার 10টার মধ্যে 2টো এয়ার সিলিন্ডার কাজ করছে না। তাও ভালো, যে অঞ্চলের খোঁজে এসেছিলাম সেখানে প্রায় পৌঁছে গেছি। আমি গতি কমিয়ে অনুভূমিকভাবে চক্কর দিতে লাগলাম। চারপাশটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম, কিন্তু কোনো রকম বিপদের আভাস কিন্তু পেলাম না। কয়েকবার পাক দেবার পর হঠাৎ মনে হলো আমার এবার আরো একটু সামনের দিকে এগোনো উচিত। কোনো শিকারী যদি জঙ্গলে প্রবেশ করেন তবে তিনি নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, বরং শিকারের খোঁজে আরো ভেতর দিকে এগিয়ে যাবেন। আমার অনুমান ছিল যে এয়ার জঙ্গল বা বায়বীয় অরণ্যের খোঁজ আমি করছি সেটা উইল্টশায়ারের উপরের অংশেই হবে। তাহলে সেই অনুসারে আমায় আরো একটু দক্ষিণ পশ্চিম দিকে এগোতে হবে। কম্পাস অকেজো, আর নিচের পৃথিবীর প্রেক্ষাপট তো সেই কখনই অন্তর্হিত হয়েছে। তাই এখন সূর্যই একমাত্র পথপ্রদর্শক। আমি সেই আন্দাজে এগোতে লাগলাম। হিসেব করে দেখলাম পেট্রোল যা আছে তাতে মেরে কেটে আর ঘন্টাখানেক চলবে। তবে যাই হোক না কেন, সহ্যের শেষ সীমা পর্যন্ত হাল ছাড়ব না। এমন সময় হঠাৎ একটা নতুন অনুভূতি হলো আমার। মনে হলো আমার চোখের সামনের আকাশটা যেন আগের মতো ঠিক পরিষ্কার নয়, বরং বেশ একটু অস্বচ্ছ দেখাচ্ছে। সারা আকাশটা জুড়ে সিগারেটের সরু ধোঁয়ার মতন লম্বা আঁকাবাঁকা অজস্র সুতো যেন ছড়িয়ে আছে। কোথাও কোথাও ওগুলো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। উজ্জ্বল সূর্যের আলোয় সেগুলো যেন নড়ে উঠছে। প্লেনটা নিয়ে ওগুলোর মধ্যে দিয়ে যাবার সময় কেমন যেন একটা অস্বস্তি হলো আমার। মনে হলো সারা মুখে যেন তেল তেলে কি একটা লেগে গেল। প্লেনের গায়েও গ্রিজের মতন দাগ পড়ল। খুব সূক্ষ্ম কিছু জৈব পদার্থ যেন চারপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছে। কি ওগুলো? এগুলো তো কোনো প্রাণী হতে পারে না। চারপাশের অনেকটা জায়গা জুড়ে ওই জৈব পদার্থটা খণ্ডে খণ্ডে ভেসে বেড়াচ্ছে। না, এটা কোনো প্রাণী নয়। তাহলে এটা কি প্রাণের আধার? কোনো দানবীয় প্রাণের আশ্রয়? ঠিক যেমন বিশালাকার নীল তিমি আশ্রয় নেয় সমুদ্রের বিপুল জলরাশির অন্তরালে। কথাটা মনে হতেই আমি একবার মাথা তুলে উপরের দিকে তাকালাম। আর তাকাতেই একটা চরম অদ্ভুত অত্যাশ্চর্য দৃশ্য দেখলাম আমি। জানি না যা দেখলাম তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো কিনা। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে অমন অদ্ভুত একটা দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। মনে করুন একটা জেলিফিশ, কিন্তু তার আকারটা গ্রীষ্মের সমুদ্রে ভেসে বেড়ানো প্রমোদ তরণীর অতিকায় পালের মতন। অথবা অথবা মনে করুন একটা বিশাল আকৃতির ঘণ্টা, সেন্ট পলসের গম্বুজের ঘণ্টার থেকেও অনেক অনেক গুণ বড়। ঠিক সেই রকমই কিছু একটা আমি দেখলাম। জিনিসটার গায়ের রং হালকা গোলাপি, আর তার উপর সবুজ রঙের স্ট্রাইপ। গাঢ় নীল আকাশের প্রেক্ষাপটে ওই অদৃশ্য তেলতেলে জৈব পদার্থের সমুদ্রে সেটা ভাসছে। জিনিসটা নিঃসন্দেহে জীবন্ত, কারণ হৃৎস্পন্দনের মতন গতিতে সেটা তালে তালে সংকুচিত আর প্রসারিত হচ্ছে।
আর উপর দিক থেকে ঝুলছে দুটো লম্বা সবুজ শুঁড়। সেগুলো ক্রমাগত দুলছে। জিনিসটা আমার মাথার ওপর দিয়ে সাবানের বুদবুদের মতো ভেসে বেরিয়ে গেল। প্রাণীটাকে একটু ভালোভাবে দেখব বলে প্লেনটাকে অর্ধেক ঘুরিয়েছি। সহসা অবাক হয়ে দেখলাম আমার চারপাশে অজস্র ছোট বড় সেই একই ধরনের প্রাণী, যেন যেন একটা পাল, কিন্তু কোনোটাই প্রথমটার মতো বড় নয়। কয়েকটা তো খুবই ছোট, কিন্তু বেশিরভাগেরই আকার একটা প্রমাণ সাইজের ফ্লাইং বালুনের মতন। তাদের সবার গায়ের রঙই কম বেশি গোলাপি আর সবুজ মেশানো। হঠাৎ দেখলে গির্জার কারুকার্য করা ভেনেশিয়ান গ্লাসের কথা মনে পড়ে, কিন্তু যখনই ওগুলো সূর্যের আলোর ঠিক তলায় চলে আসছে, ওগুলোর গায়ে যেন রামধনুর রং ফুটে বেরোচ্ছে। শয়ে শয়ে প্রাণী আমার পাশ দিয়ে ভেসে চলে যাচ্ছে, যেন অন্তরিক্ষের বুকে এক আশ্চর্য শোভাযাত্রা। এইবার আমার চোখে পড়ল আরো একটা অদ্ভুত জিনিস। আমার সামনের আকাশ জুড়ে বাষ্পীয় পদার্থ ও গ্যাসে তৈরি কতগুলো কুণ্ডলি পাকানো সাপের মতো আকৃতি। সাপের মতোই এঁকে বেঁকে খুব দ্রুত সেগুলো ভেসে যাচ্ছে আমার চারপাশ দিয়ে। চোখে কেমন যেন একটা ধাঁধা লেগে যায়। এদের কোনোটা প্রায় 20-30 ফুট লম্বা। এদের রং হালকা ধূসর, তার উপর কোথাও কালচে ছোপ বা স্ট্রাইপ। এদের একটা আমার মুখের একদম পাশ ঘেঁষে বেরিয়ে গেল। একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে প্রাণহীন স্পর্শ অনুভব করলাম আমি। কিন্তু তখনও বুঝতে পারিনি আমার জন্য আরো সাংঘাতিক অভিজ্ঞতা অপেক্ষা করছে। উপরের দিক থেকে হঠাৎ একটা বেগুনি রঙের ধোঁয়ার কুণ্ডলি যেন নেমে এলো। প্রথমে সেটা দেখতে ছোট লাগলেও বুঝলাম সেটা ক্রমাগত আকারে বড় হচ্ছে। জিনিসটা দেখতে একটা স্বচ্ছ জেলির মতন, কিন্তু তার মধ্যেই একটা অবয়ব যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে শরীরের দুপাশে দুটো গোলাকার প্লেটের মতন। সম্ভবত ওটাই প্রাণীটার চোখ, আর দুইয়ের ঠিক মাঝখানে একটা নিরেট সাদা রঙের কি যেন বেরিয়ে আছে, ঠিক যেন কোনো শকুন বা অন্য কোনো শিকারী পাখির ঠোঁট। এই দানবীয় প্রাণীটাকে চোখের সামনে দেখে আমার মধ্যে একটা চরম ত্রাসের সৃষ্টি হলো। প্রাণীটার গায়ের রং একবার হালকা হচ্ছে, একবার গাঢ় হচ্ছে। সেটা ভেসে বেড়াচ্ছে আমার মনোপ্লেন আর সূর্যের ঠিক মাঝখানে। ওটার বিশাল দেহি ছায়ায় ঢেকে যাচ্ছে আমার দৃশ্যপট। প্রাণীটার শরীরের উপর দিকে সাবানের বুদবুদের মতো কতগুলো গোল আকৃতি। আমার মনে হলো ওর মধ্যে কোনো হালকা বায়বীয় পদার্থ আছে যা প্রাণীটাকে ভেসে থাকতে সাহায্য করে। প্রাণীটার আকারে এমন একটা অমঙ্গলজনক ব্যাপার ছিল যে আমি আর সেখানে থাকার সাহস পেলাম না। উল্টো দিকে প্লেনের মুখ ঘুরিয়ে আমি গতি বাড়ালাম। কিন্তু কি সাংঘাতিক, আমার প্লেনের সাথেই প্রায় সমান গতিতে ভেসে চলেছে প্রাণীটা। প্রায় 20 মাইল পর্যন্ত একবারের জন্যেও সেটা আমার পিছু ছাড়ল না। ঠিক যেন একটা শিকারী পাখি সুযোগ পেলেই ছো মারবে। ওটা এত দ্রুত স্থান পরিবর্তন করছে যে গতিবিধি ঠাহর করা যায় না। শরীরের ঝিল্লির মতো অংশটা আর শুঁড়গুলো সামনের দিকে ছুঁড়ে দিচ্ছে, আর তারপর গোটা শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আমার মন বলছে ওটা আমার অনিষ্ট করতে চায়। ওর প্রত্যেকটা চলনে
একটা আগ্রাসী ভঙ্গি। অতিকায় চোখগুলোর নির্মম দৃষ্টি আমার দিকে স্থির। আমি প্লেনের মুখ নিচের দিকে নামালাম, যাতে তাড়াতাড়ি ওটার থেকে দূরে যেতে পারি। আর সেটা করতেই আঘাত হানল প্রাণীটা। একটা লম্বা সুর চোখের নিমেষে ধেয়ে এসে চাবুকের মতো বাড়ি মারল প্লেনের ঠিক সামনের অংশটায়। উত্তপ্ত ইঞ্জিন সেই আঘাতে গর্জন করে উঠল। প্রাণীটাও সংকুচিত হয়ে গেল কিছুটা। বুঝলাম ওরও আঘাত লেগেছে। আমি প্লেনের মুখ আরো নিচু করলাম। খাড়াই পথে যতটা নামা যায় দ্রুত নেমে যাব। কিন্তু আবারও আরেকটা সুর এসে আছড়ে পড়ল প্লেনের প্রপেলারের ঠিক পাশে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই আরেকটা সুর এসে জড়িয়ে ধরলো আমার কোমর। আমি এক হাত দিয়ে প্রাণপণে সেটাকে আমার শরীর থেকে ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে না ছাড়াতেই আরেকটা সুর এসে আমার পিঠের উপর এত জোরে আছড়ে পড়ল যে আরেকটু হলে আমি হুমড়ি খেয়ে প্লেনের বাইরে ঝুলে পড়ছিলাম। আর এক মুহূর্ত দেরি না করে আমি পকেট থেকে শটগানটা বার করে প্রাণীটার দিকে লক্ষ্য করে ট্রিগার টিপে দিলাম। জানি অনেকেরই এই কথাটা শুনে হয়তো হাস্যকর লাগবে। এটা সত্যি কথা যে একটা শটগান দিয়ে ওই দানবাকৃতি অপার্থিব জীবকে আক্রমণ করা আর একটা পি শুটার এয়ারগান দিয়ে হাতিকে আক্রমণ করা প্রায় একই ব্যাপার। কোনো মনুষ্য আবিষ্কৃত অস্ত্র দিয়ে ওই রকম প্রাণীকে কখনো আক্রমণ করা যায় কিনা সেটাই সন্দেহ। তবুও ওটাই তো আমার হাতের পাঁচ। লক্ষ্যভেদটা বেশ ভালোই হয়েছিল। ওই রকম অবস্থায় এত ভালো টিপ করতে পারবো ভাবতে পারিনি। প্রচন্ড শব্দে কানে তালা লেগে গেল। আর পরক্ষণেই দেখলাম প্রাণীটার মাথার বা বলা ভালো পিঠের উপরের সেই গোল বুদবুদের মতো অংশটা সশব্দে ফেটে গেল। বুঝলাম সঠিক জায়গায় গুলিটা করেছি। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। ওগুলোর মধ্যে কোনো একটা হালকা গ্যাস ভর্তি ছিল, যেটা প্রাণীটাকে ঠিক মতো ভাসিয়ে রেখেছিল। দেখলাম প্রাণীটার প্রকাণ্ড দেহটা একপাশে হেলে পড়ল। অসহায়ভাবে সুরগুলো ছুঁড়ে প্রাণীটা নিজের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে লাগলো। আর প্রবল আক্রোশে এলোপাথারিভাবে ওই সাদা ঠোঁটটা ছুঁড়ে আমার প্লেনে আঘাত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু আমি সেই সুযোগে প্লেনের মুখ নামিয়ে অনেকটা খাড়াই পথে নেমে এসেছি। ইঞ্জিনের গতি আরো বাড়িয়ে দিলাম। একটা উল্কার মতোই প্রবল বেগে নিচের দিকে নামতে লাগলাম আমি। স্বাভাবিক অবস্থায় থাকলে এমন বিপজ্জনকভাবে প্লেন চালানোর কথা আমি হয়তো ভাবতেও পারতাম না। এক ঝলক উপরে তাকিয়ে দেখলাম বেগুনি পিণ্ডটা ক্রমশ ছোট হয়ে আসছে। সেটা নীল আকাশের প্রেক্ষাপটে মিলিয়ে যেতেই নিশ্চিত হলাম দূর আকাশের ওই মৃত্যুপুরী থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। বিপদ কেটে গেছে বুঝতে পেরেই আমি ইঞ্জিনের গতি অনেকটা কমিয়ে দিলাম, কারণ ওই রকম ফুল স্পিডে দীর্ঘ সময় চালালে ইঞ্জিনে আগুন ধরে বার্স্ট করতে পারে। যেভাবে শঙ্কু আকৃতির প্যাঁচালো পথে একের পর এক মেঘের স্তর ভেদ করে উঠেছিলাম, ঠিক সেইভাবেই ধীরে ধীরে নেমে এলাম। প্লেনের চাকা যখন মাটি ছুঁল তখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। পেট্রোল কম থাকার ফলে আমি উইলশায়ার থেকে একটু সরে এসে অ্যাশকম্বের ফাঁকা মাঠের ওপর নামলাম। তারপর একটা পথ চলতি মোটর গাড়ির ড্রাইভারের থেকে 3 টিন পেট্রোল কিনে ট্যাঙ্ক ভর্তি করে আবার প্লেন নিয়ে আমার বাড়ির পাশের হ্যাঙ্গারে ফিরে এলাম। আমি জানি আমি এমন একটা অভিযান থেকে ফিরেছি
যেখানে আমার আগে কোনো মানুষ যায়নি বা গেলেও জীবিত ফিরে আসেনি। দূর আকাশের আতঙ্ক আমি নিজের চোখে সজ্ঞানে প্রত্যক্ষ করেছি। এমন অভিজ্ঞতা আর কোনো দ্বিতীয় মানুষের নেই। এবার আমার পরবর্তী পরিকল্পনার কথা বলি। আমি ঠিক করেছি পৃথিবীর কাছে এই বিষয়ে কোনো রকম মত প্রকাশ করার আগে বা কোনো রকম প্রমাণ পেশ করার আগে আমি আরও একবার ওই এয়ার জঙ্গলে যাব। কোনো পোক্ত প্রমাণ দেখাতে না পারলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। জানি তারপরেও অনেকেই সেই পথে পাড়ি দেবেন আমার কথার সত্যতা যাচাই করতে, কিন্তু তবু প্রথম আবিষ্কারক হিসেবে তো আমার নামটাই থাকবে। সাবানের বুদবুদের মতো ওই তেলতেলে মাধ্যমটা খানিকটা অনায়াসে তুলে নেওয়া যাবে। জানি না নিচের দিকে ভারী বাতাসের চাপে জিনিসটা নষ্ট হয়ে যাবে কিনা, তবু চেষ্টা তো করতে হবে। আর যদি ওই জেলিফিশের মতো প্রাণীর ছোট্ট একটাকে তুলে আনা যায় তাহলে তো কথাই নেই। ওটা দেখাতে পারলে সবাই আমার কথা বিশ্বাস করতে বাধ্য। জানি ওখানে আবার ফিরে যাওয়ায় চরম বিপদের ঝুঁকি আছে, তবু আমায় যেতেই হবে। যদ্দূর মনে হয় ওই বেগুনি বিভীষিকাগুলো সংখ্যায় বেশি নেই, ফলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ওগুলোর সামনে আমায় পড়তে হবে না। আর যদি ওগুলোকে দেখতে পাই তৎক্ষণাৎ নেমে আসব। আর সেরকম বিপদ এলে তো আমার শটগান আছেই। তাছাড়া আমার এতকালের অভিজ্ঞতা মনে হয় না বিফলে যাবে। দুর্ভাগ্যবশত এখানেই পাণ্ডুলিপিটার একটি পাতা নেই, আর তার ঠিক পরের পাতায় বড় বড় অক্ষরে খুব তাড়াহুড়ো করে লেখা কয়েকটা লাইন। 43,000 ফুট। আমার আর পৃথিবীতে ফেরা হবে না। আমার প্লেনের নিচে ওইরকম তিনটে প্রাণী ঘিরে ধরেছে। ঈশ্বর আমার সহায় হন। কি ভয়ানক মৃত্যু, কি ভয়ানক মৃত্যু। এই হলো সম্পূর্ণ জয়েস আর্মস্ট্রং ফ্র্যাগমেন্ট। লেখকের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তার মনোপ্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে জনৈক মিস্টার বার্ড লাসিংটনের জমিতে। যেখানে এই নোটবুকটা পাওয়া গেছিল সেখান থেকে ওই জমিটা মাত্র কয়েক মাইল দূরত্বে। জয়েসের থিওরি যদি সত্যিই থাকে, অর্থাৎ এই এয়ার জঙ্গল বা বায়বীয় অরণ্য যদি শুধু ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশের ওপরই অবস্থিত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তিনি প্রবল বেগে তার মনোপ্লেনে ওই অংশ থেকে পালিয়ে এসেছিলেন। কিন্তু তাও তার শেষ রক্ষা হয়নি। সেই আতঙ্ক সঞ্চারকারী জীবগুলো তাকে তাড়া করেছিল। ঠিক যেখানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ঠিক তার উপরেই ওই বিভৎস প্রাণীগুলো তাকে ধরে ফেলে এবং সম্ভবত তাকে গ্রাস করে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে অমন ভয়ঙ্কর কল্পনা করাও চরম ত্রাসের। আমি জানি এখনো অনেকেই এই বিষয়টা নিয়ে জনসমক্ষে নানা সমালোচনা ও হাসি ঠাট্টা বিদ্রূপ করে চলেছেন, কিন্তু একটা কথা তো তাঁরাও স্বীকার করবেন যে জয়েস আর্মস্ট্রং সত্যিই নিরুদ্দেশ হয়ে গেছেন। আর তার এই নোটবুকে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা আছে, যেটা বারবার আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি কিন্তু নিজেই বলেছেন, আমার মৃত্যু নিয়ে অযথা দুর্ঘটনা বা রহস্যের গল্প বানাবেন না প্লিজ।
শেষ হলো আমাদের আজকের গল্প দূর আকাশের আতঙ্ক। মূল রচনা দ্য হরর অব দ্য হাইটস। গল্প রচনায় স্যার আর্থার কনান ডয়েল। গল্পের অনুবাদ, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্প পাঠে অর্ণব এবং শীর্ষেন্দু। জয়েস আর্মস্ট্রংয়ের চরিত্রে আমি শীর্ষেন্দু। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেলের অর্ণবকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। স্ক্যাটার্ড থটস বর্তমানে ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছে। ওদের চ্যানেলের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা অবশ্যই ওদের চ্যানেল ভিজিট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী রবিবার ঠিক সন্ধে 6টায় ভেল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।